প্রত্যেকটা রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে স্বরাষ্ট্র সচিব তিনি বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। আমাদের রাজ্যের কথা যদি বলতে হয় তাহলে জানিয়ে দিই, আগামীকাল আমাদের রাজ্যের 31টি জায়গায় যুদ্ধের মহড়া হবে এবং কিভাবে যুদ্ধ পরিস্থিতির মহড়া হবে সেসব নিয়ে মুখ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের বৈঠক। अनुप गुप्ता हमारे संगे हमारे सहकर्मी सरासरि रয়েছেন। अनुप जी, ये इस मीटिंग के बारे में आपसे कुछ डिटेल जानना चाहेंगे। देखिए, बता दूं कि जिस तरीके से कल जो है वो आपात स्थिति में निपटने के लिए जो मॉक ड्रिल होना है उसकी तैयारियों को लेकर अभी थोड़ी ही देर पहले गृह मंत्रालय में एक बड़ी बैठक चल रही थी गृह सचिव की अध्यक्षता में, जिसमें गृह सचिव ने तमाम जो स्टेट हैं जो इस मॉक ड्रिल में भाग लेंगे उनके वहाँ के जो हैं वो डीजीपी भी मौजूद थे। पूरा जायजा लिया गया किस तरीके से उस मॉक ड्रिल को किया जाएगा, क्या तैयारियां रहेगी, क्योंकि लगातार सरकार की कोशिश है कि ये जो मॉक ड्रिल कराया जा रहा है, जिन जिन जिलों को इस पर चिन्हित किया गया है उसमें एक सफलतापूर्ण तरीके से ये जो मॉक ड्रिल है वो पूरा कराया जाए। देखिए, पश्चिम बंगाल के भी कई ज़िले हैं, क्योंकि 2010 में ये सिविल डिस्ट्रिक्ट का जो है वो सिविल डिफेंस डिस्ट्रिक्ट का तय किया गया था। कई ज़िले जो हैं वो पश्चिम बंगाल में बहुत ही संवेदनशील कह सकते हैं ये ज़िले हैं जहाँ पे कल जो है वो ये मॉक ड्रिल होना है। लेकिन आपको बता दूं कि जिस तरीके से गृह मंत्रालय ने ये निर्देशित, ये जो सेंसिटिव डिस्ट्रिक्ट्स का पैरामीटर क्या है, कैसे पता चलता है कि कौन सी डिस्ट्रिक्ट सेंसिटिव है? मतलब जब मॉक ड्रिल चल रहा है, सिक्योरिटी ड्रिल चल रहा है, तो वहाँ पे सिक्योरिटी ड्रिल क्या ज़्यादा होगा? वहाँ पे कोई अटैक का चांसेस है? कैसे सेंसिटिव डिस्ट्रिक्ट जांच किया जाता है? देखिए, आपको बता दूं कि सरकार ने इससे पहले ही ये तय कर रखा है पूरे देश में कि कौन कौन से ऐसे सेंसिटिव डिस्ट्रिक्ट हैं जिसको सिविल डिफेंस डिस्ट्रिक्ट के तौर पर चिन्हित किया गया है। अगर सिर्फ पश्चिम बंगाल की अगर हम बात करें तो कूच बिहार, दार्जिलिंग, जलपाईगुड़ी ये सारे हैं जो कैटेगरी 2 में ये सारे आते हैं। बर्धमान डिस्ट्रिक्ट है। देखिए, ये जो ज़िले हैं वो कहीं ना कहीं लगता है कि जो पाकिस्तान है या जो हमारे विरोधी देश है वहाँ पर हमला कर सकते हैं, सेंसिटिव उस मायने पे हो सकता है। और दूसरी तरफ कि वहाँ पर डिफेंस का कोई इंस्टीट्यूशन है या फिर वहाँ पर किसी तरह का सेना की छावनी है, ये वो डिस्ट्रिक्ट होते हैं जो कहीं ना कहीं रक्षा से संबंधित। অর্থাৎ আমাদের রাজ্যের যেখানে চিকেন স্নেক আছে সেই চিকেন স্নেকের সংলগ্ন জেলাগুলোকে সেনসিটিভ বলা হচ্ছে, বর্ধমানকেও সেনসিটিভ বলা হচ্ছে। সেনসিটিভ রাজ্যের আমাদের কেন্দ্রের নিয়ম অনুযায়ী বেশ কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী সংবেদনশীল জেলার যে তালিকা সেই তালিকায় আমাদের রাজ্যেরও কিছু জেলা রয়েছে। স্বাভাবিকভাবেই চিকেন স্নেক অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলো এই চিকেন স্নেকে পড়ছে সেই জেলাগুলোকেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আরও বেশি নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে মক ড্রিল সেখানে বাড়াতে হবে। এবং এরই পাশাপাশি যদি পাকিস্তানের কথা দেখা যায় তাহলে পাকিস্তানের আরও একবার ফেস লস হলো বলা যেতে পারে। কিভাবে ফেস লস হলো না, জাতীয় নিরাপত্তা পরিষদে একরকম কোণঠাসা পাকিস্তান। নিরাপত্তা পরিষদে পাকিস্তান নালিশ করতে গিয়েছিল সিন্ধু জল চুক্তি এই মুহূর্তে স্থগিত করে দিয়েছে ভারতে, তা নিয়ে নিরাপত্তা পরিষদে নালিশ জ্বালাতে গিয়েছিল, কিন্তু দেখা গেল সেখানে কোনো রকম কোনো গুরুত্বই দেওয়া হলো না পাকিস্তানের আবেদনকে। বরং উল্টে লস্কর যোগ নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হলো যে লস্করের কি কানেকশন রয়েছে পাকিস্তানের সঙ্গে, তা নিয়ে প্রশ্ন তোলা হলো। এবং মিসাইল পরীক্ষা নিয়েও সমালোচনার মুখে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তান, সেই পাকিস্তান যখন পেহেলগাঁও হামলা নিয়ে সমালোচনা যখন চলছে, সে সময় যখন পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন কথা হচ্ছে তখন রীতিমতো অস্বস্তিতে পাকিস্তান।
মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একটা বিষয় প্রথমেই জানতে চাইবো, নিরাপত্তা পরিষদে একটা আলোচনা, সেই আলোচনার জায়গা থেকে পহেলগাঁও প্রসঙ্গ উঠবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু পহেলগাঁও প্রসঙ্গ তোলার জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছিল কারা? পাকিস্তান। কারণ পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপের জায়গা হলো সিন্ধুর জল চুক্তি বন্ধ করে দিয়েছে ভারত। দেখো, একেবারেই দুটো বিষয়ের কথা কিন্তু উল্লেখ করতে হয়। পাকিস্তানের তরফ থেকে আলোচনার জন্য দাবি করা হয়েছিল নিরাপত্তা পরিষদে, এবং তারা জানিয়েছিল যে সমস্ত সমস্যার মূলে হচ্ছে ভারত জম্মু কাশ্মীর যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট। বরঞ্চ এই নিরাপত্তা পরিষদে যখন আলোচনার কথা ওঠে তখন ইউএনএ পাকিস্তানের যিনি স্থায়ী প্রতিনিধি, তিনি কিন্তু পেহেলগাঁওয়ের কথা কার্যত এড়িয়ে যাচ্ছিলেন, এবং সেই সময় দাঁড়িয়েই কিন্তু তাকে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় পেহেলগাঁও হামলা নিয়ে। এবং যখন তারা সিন্ধুর জলবন্ধকে রাষ্ট্রসংঘে সামনে তুলে ধরে সেটাকে একেবারে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে একেবারে উল্লেখ করতে চেয়েছিল পাকিস্তান, সেখানে তাদেরকে নিরাপত্তা পরিষদে সরাসরি লস্করের যোগ নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হয়, পেহেলগাঁও হামলা নিয়ে তাদেরকে। এই জায়গা থেকে আমি একটু, আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড রয়েছে, তার সঙ্গে কথা বলবো। মৈনাক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে পাকিস্তান নিরাপত্তা পরিষদে সমালোচনার মুখে, যেখানে তারাই নালিশ করতে গিয়েছিল যে সিন্ধু জল বন্ধ করে দিচ্ছে ভারত, সেখানে উল্টে তারাই পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, লস্করের সঙ্গে তাদের কি যোগাযোগ রয়েছে, এইসব প্রশ্ন উঠে গেল তাদের বিরুদ্ধে, এবং তারা যথেষ্ট চাপে। এতে আমি যদি একদম সাদা বাংলায় দেখতে চাই, এতে আখেরে ভারত কতটা সুবিধা পেল, বা পাকিস্তানের নিরাপত্তা পরিষদের চাপে থাকা ভারতের জন্য কোন জায়গায় অ্যাডভান্টেজ, কতটা অ্যাডভান্টেজ? এই নিরাপত্তা পরিষদের যে প্রশ্নটা উঠে গেল, আমার তো মনে হয় এটা একটা যে দীর্ঘদিনের কার্যত ইনজাস্টিস একটা হচ্ছিল, যে বারবার করে এর আগে বিভিন্ন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বিষয়টাকে ইউনাইটেড নেশনসের দিকে নিয়ে যেতে চাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইউনাইটেড নেশনসের সব থেকে শক্তিশালী সংগঠন নিরাপত্তা পরিষদ, সেখানেই তার যে সন্ত্রাসবাদের প্রতি মদদ, এই বিষয়টা সমালোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে ভারতের জন্য পজিটিভ, যে এই যে সিন্ধু জলবন্টন যে চুক্তি, যেটা বর্তমানে স্থগিত করে দিয়েছে ভারত, এই সিন্ধু জলবন্টন চুক্তিটা সেই সময়তে কিন্তু আমেরিকা এবং বলতে গেলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিপুল প্রেশার সে সময় ছিল, যার জন্য সেই চুক্তিটা ভারত করতে বাধ্য হয়েছিল, এবং এই চুক্তিটাতে পাকিস্তানের একটা অন্যায্য লাভ হয়েছিল এই জলবন্টনের বিষয়। এখন জলবন্টন চুক্তির বিষয়ে যদি কোনো সমস্যা হয়, তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল কমিশন রয়েছে দুই দেশের, ইন্ডাস ওয়াটারের কমিশন, সেটার মাধ্যমে কোনো সমাধান করতে না চেয়ে, বা প্রচলিত মেকানিজম গুলো বা কোনো কোর্ট অফ আর্বিট্রেশন ইত্যাদির মাধ্যমেও না চেয়ে, পাকিস্তান বিষয়টাকে সরাসরি জল সন্ত্রাস বলে সেটাকে তুলে ধরতে চাইছে ইউনাইটেড নেশনসে। তো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে পাকিস্তানের যে একটা দ্বিচারিতা, এটাই মনে হয় আজকের সিকিউরিটি কাউন্সিলের যে একটা পদক্ষেপ, তার মধ্যে দিয়ে উঠে আসলো। ধন্যবাদ।